সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনেমা আমি এখন কি করব। আর আজকে আমরা কথা বলবো বাবা মায়ের পরকীয়া নিয়ে। বাবা মা অনেক সময় দেখা যায় যে তারা বাবা মা হয়েছেন, কিন্তু তারা তো নারী পুরুষও। তো অনেক সময় আমাদের কাছে এরকম কেস আসে যে সন্তান যখন ছোট ছিল তখন সে কোনো একটা সময়ে টের পেয়েছে যে বাবা অথবা মা তার একটা পরকীয়া সম্পর্কে জড়িয়ে গেছেন। সে কোনো না কোনো মানে প্রমাণ পেয়েছে, যেটা তার ভীষণ কষ্টের জায়গা হয়েছে, কিন্তু সে কাউকে বলতে পারেনি। বড় হতে হতে সেটি আরও তার মনের মধ্যে আরও বেশি বড় করে দাগ কেটে বসেছে, আরও বড় করে তাকে ডিস্টার্ব করা শুরু করেছে। তো আজকের টপিকটা হচ্ছে যে যখন একটি অপ্রাপ্ত বয়স্ক সন্তান, অপ্রাপ্ত বয়স্ক আমরা 18 বছর বয়স পর্যন্তই অপ্রাপ্ত বলি, ওই বয়সের একটি সন্তান যখন বাবা বা মায়ের পরকীয়ায় জড়িয়ে পড়ার কোনো ব্যাপার জানতে পারে, তখন তার মনে কী প্রভাব পড়ে এবং কী মানসিক স্বাস্থ্যের ঝুঁকির মধ্যে সে পড়তে পারে। তো আমি পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে যারা এসছে তাদের সাথে। একজন হচ্ছে মাকসুদ মালিক, অনেকবার এসছে আমাদের অনুষ্ঠানে। মাকসুদ হচ্ছে একজন সাইকোথেরাপিস্ট। আরেকজন হচ্ছে মাহমুদা মোহসিনা বুশরা। আজকে ঠিকঠাক বলেছি, ঝামেলা করিনি। বুশরা একজন সাইকোথেরাপিস্ট, ওকে আমি বুশরা বলেই ডাকি, এত বড় নাম ধরে ডাকি না। তোমাদের দুজনকেই স্বাগত অনুষ্ঠানে। তো কে বলবে? দুজনেই ভালোভাবেই জানো বিষয়টা, যে বলতে চাও বলো। আমাদের কাজ করতে গিয়ে আপনি যেটা বলছেন যে হ্যাঁ, আমাদেরও এই ধরনের কেস আসে যখন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি। হয়তোবা আজকে সে প্রাপ্তবয়স্ক হয়েছে, কিন্তু যখন সে স্মৃতিচারণ করে তখন দেখা যায় এই ঘটনাটা যখন ঘটেছিল তার যে বয়স খুবই অল্প, সে অপ্রাপ্ত বয়স্ক ছিল, তখন তার মনের মধ্যে তাৎক্ষণিকভাবে কিছু প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, যেটা তার মানসিক স্বাস্থ্যের মধ্যে তখন প্রভাব ফেলেছিল। কিন্তু মানসিক স্বাস্থ্য প্রভাব এই জিনিসটা বুঝতে পারার মধ্যে হয়তো তার গ্যাপ ছিল। কিন্তু এখন যখন বলছে, একটা বিষয় হলো তখন প্রথম দিকে যখন সে এই বিষয়টা কোনো না কোনোভাবে জেনেছে যে তার মা বা বাবা কোনো একটা সম্পর্কে জড়িয়ে গেছে, প্রথমে সে যেটা বলছে তার ভিতরে একটা আতঙ্ক কাজ করেছে যে মা বাবা কি তাহলে আলাদা হয়ে যাবে, কারণ প্রতিনিয়তই দেখছে এটা নিয়ে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। ফলে একটা অনিশ্চয়তা, আমরা ইনসিকিউরিটি বলি, তার ভিতরে তাৎক্ষণিকভাবে সেই প্রতিক্রিয়া হয়েছিল। আরেকটা হচ্ছে সে একটা ফ্যামিলি বা মা বাবাকে যেখানে বিশ্বাসের একটা আস্থার জায়গা হিসেবে দেখতো, যে পরিবার, তার ভিতরে সেটা যে এই পরিবার তার যে নিশ্চয়তা, এটা কি আর থাকবে কিনা, আমার জন্য কি সেটা সেফ কিনা সেটা। আরেকটা যেটা ইন্টারেস্টিং, আমরা আমাদের প্র্যাকটিস থেকে বা আমাদের যে থিওরিগুলো আমরা ইয়ে করেছি, দেখেছি এই বাচ্চাটা কোনো না কোনোভাবে তখন ভাবতো সে বোধহয় কোনো কারণে দায়ী কিনা, যে আচ্ছা আমার জন্য কি এরকম কোনো কিছু ঘটেছে, কারণ সে তো ছোট। যখন এই কথাগুলো হয় তাকে যুক্ত হতে সেভাবে দিত না, বলতো যে না তুমি তো ছোট আছো, এগুলো বড়দের বিষয় তো, এসো না। ফলে তার আবেগ, তার দুঃখ কষ্ট বেদনাগুলো সেভাবে এক্সপ্লোর করতে পারতো না। ফলে সে নিজের মতো করে নিজের ভিতরে একটা ধারণা তৈরি করেছিল তখন যে আসলে আমি কোনোভাবে দায়ী কিনা। তার মানে তার সেই যে একটা আত্মবিশ্বাসের জায়গা, কিন্তু সে বড় একটা ধাক্কা তখন খেয়েছে, কারণ তার আবেগগুলো প্রকাশের মতো কোনো স্পেস সেখানে সে পায়নি। কারণ মা বাবা তাদের সেই দ্বন্দ্ব নিয়ে তারা যতটুকু নিজেদের মধ্যে ব্যস্ত বা দ্বন্দ্বটার মধ্যে যুক্ত ছিল, বাচ্চার প্রতি সেই অ্যাটেনশন বা সেটা দেওয়ার মতো কোনো সুযোগ সেখানে ছিল না। এটা তো ছিল তখনকার তার বিষয়গুলো, এবং আবেগ নিয়ন্ত্রণ করতে গিয়ে সে দেখা গেছে অনেক সময় আছে যে একাকিত্বে ভুগেছে, কারোর সাথে শেয়ার করতে পারে না, কারণ এটা কার সাথে বলবে, সেইম বা লজ্জা, এরকম একটা বিষয় তার মধ্যে ধারণ করেছে। এবং আমাদের কাছে যখন এসছে অ্যাডাল্টহুডে এসে, তখন সে কোনো না কোনোভাবে রিয়েলাইজ করেছে তার সেই জীবনের বা অতীতের ঘটনাগুলো আজকে তার অ্যাডাল্ট যে জীবন, সেখানে সম্পর্কের ক্ষেত্রে একটা বড় বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ সেও এখন পার্টনারশিপে যাচ্ছে বা লাভ রিলেশনশিপ রয়েছে, সেখানে সারাক্ষণ সেই প্রিভিয়াস বা পূর্বে সেই ঘটনাটা ভাবে যে তার পার্টনার হয়তো বা তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, তার ধারণা যেটা, মানে সে এটা করবে কিনা। ফলে এই ধরনের বাধাগুলো একটা সম্পর্কের বিশ্বাসের জায়গাটা যেটার উপর বেস করে তৈরি হয়, এই বিশ্বাসটা কিন্তু প্রায় নড়বড়ে হয়ে যায়। মানে এখান থেকে সে পূর্ণভাবে এখনো ট্রাস্ট করতে পারে না যে অপোজিট যে আছে সে তো আসলে তার মা বাবা না, সে তো তার পার্টনার। কিন্তু তার এই সন্দেহ বা বিশ্বাসের অভাবটা এই সম্পর্কের মধ্যে এখন প্রভাব পড়ছে, এবং এটা নিয়েই তাদের ভিতরে নানা রকম ক্রাইসিস। তবে পজিটিভ অনেক সময় আমরা দেখি তারা কোনো না কোনোভাবে এটা উপলব্ধি করতে পেরে তারা আমাদের কাছে আসে,
অথবা অপোজিট পার্টনার যে থাকে সে কোনো না কোনোভাবে রিয়েলাইজ করে বলে যে এটা তো তার মা বাবার জীবনের ঘটনা, কিন্তু সে সাফার করছে, কিন্তু আমি তাকে ভালোবাসি, কিন্তু সে কোনো না কোনোভাবে আমাকে সন্দেহ করে। ফলে আজকের দিনেও কিন্তু সেই সাফারিংটা থাকে। অর্থাৎ ইমিডিয়েট কিছু বিষয় ঘটেছিল তার সেই শিশুকালে এবং প্রাপ্তবয়স্ক সময়ে এসে চ্যালেঞ্জ তার জন্য। এবং মানসিক স্বাস্থ্যের একটা বড় বিষয় হচ্ছে মানে রিলেশনশিপ মেনটেন করা। তো সেই জায়গাতে প্রভাবটা আসে আর কি তার কাছে। ওকে, হ্যাঁ। তো একটু বুশরার কাছে যাই, আমাদের একটা ফোন এসেছিল, ফোনটা কেটে গেছে, আমরা অপেক্ষা করব। কিন্তু ততক্ষণ আমার আর কিছু জায়গা মনে হলো যে ব্লেমটার পাশাপাশি তার কিন্তু তখন ভীষণ একটা কনফিউশন, মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সে ভোগে যে কি কাজটা হচ্ছে, এটা আসলে মানে ভালো বা খারাপ, এই ধরনের চিন্তা সে করতে পারে না। সে তার মতো করে ছোট থাকে বিধায় সে কিন্তু ওই সময়টায় একটা ডিসিশন নিয়ে ফেলে যে হ্যাঁ এই ধরনের কাজগুলো মানে যেহেতু বাবা মা করছে, মাঝে মাঝে সে ভেতর থেকে ডিসিশন নিয়ে ফেলে হয়তো বা এটা রাইট, কারণ আমরা জানি যে বাবা মারা সবসময় কিন্তু আমাদের আদর্শ মডেল। সেই জায়গা থেকে ওরা যখন করছেন এরকম একটা ওরা কেউ করছে তার মানে ঠিকও হতে পারে। যখন আমরা এই বিশ্বাসটা নিয়ে যখন বড় হই তখন দেখা যায় যে ঠিক বেঠিক যে ইথিক্যাল যে জায়গাগুলোটা আছে ওই জায়গাগুলোতে তাদের কিন্তু ওই অ্যাওয়ারনেসটা থাকে না তাদের কাছে। ওই যে আমরা বলি না যে মেয়েদের প্রতি সম্মান করো বা ছেলেদের প্রতি সম্মান দেখাও, যে আমরা তো দেখি নাই, আমরা বুঝেছি যে এটা আসলে করা যায়, যে প্রতারিত হওয়ার যে একটা জায়গা, ওই জায়গাটাও তারা কিন্তু এক ধরনের অনুমতি পেয়ে যায় যে এটা করা যায়, কোনো সমস্যা নেই। আরও যে জায়গাগুলো আছে যে নিজেকে তখন ভীষণ কিন্তু কি একাকিত্ব তো লাগে, সেই সাথে যেটা মনে হয় যে আমার আসলে কেউ না, আমার বলতে কেউ নাই, মা এরকম অন্য কারোর সাথে আছে বা বাবা অন্য কারোর সাথে আছে, যে মাথার উপর যে ছায়াটা থাকে ওই ছায়াটা সে কিন্তু তখন অনুভব করে না। তার মতো করে সে একা থাকে এবং নিজের জগতের মধ্যে ঢুকে যায়। দেখা যায় বড় হলেও তখন মাকসুদ ভাই অলরেডি বলেছেন যে হ্যাঁ সম্পর্কগুলোতে যেতে বা কারোর সাথে সম্পর্ক বানাতে। ফোনটা নিয়ে হ্যাঁ, কারণ ফোন কেটে যাচ্ছে বারবার। হ্যালো, সরি থামলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার সমস্যা হচ্ছে, আমার সোজাসুজি প্রশ্ন চলে গেলাম। আমার বয়ঃসন্ধিকাল থেকে আমার একটা ফিল হচ্ছে আমার মেয়েদের প্রতি কোনো আকর্ষণ জাগে না। আচ্ছা। ছেলেদের প্রতি আকর্ষণ তৈরি হয়। তো এখন আমার বয়স হচ্ছে 26 বছর। তো এখন ওই মানে ফিলিংসটা একই আছে। এটা আমি পরিবর্তন করবো কিভাবে? আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারি। আচ্ছা, কখন প্রথম জানা গেল ব্যাপারটা, বোঝা গেল? এটা আমি তখন 7-8 মেবি। আচ্ছা, একটু কি বলা যাবে যে কিভাবে এলো ধারণাটা, মানে কিভাবে উপলব্ধিটা এলো? মানে কোনো মেয়ে কি মানে কোনো আগ্রহ দেখিয়েছিল, সেটা তখন মনে হয়েছে যে মানে আগ্রহ পাচ্ছি না, নাকি বন্ধুরা মেয়েদের সাথে সম্পর্ক করছে কিন্তু তোমার মনে হচ্ছে যে তুমি ওরকম ফিল করো না? মানে কিভাবে শুরুটা যদি একটু বলো। হ্যাঁ, মানে আমার আশেপাশে দেখেছি স্বাভাবিকভাবে যেটা হয় আর কি, আমার বয়সে সবাই রিলেশনে গিয়েছে এক পর্যায়ে, কিন্তু আমি আসলে কখনো ফিল করি যে আমার যাওয়া লাগবে রিলেশনে, বা আছে না ভালো লাগা, তো আমার ভালো লাগাটাই কখনো কাজ করে। তো এই জায়গা থেকে আর কি মনে হচ্ছে না, আমি শিওর। মানে কোনো মেয়েকেই তোমার সেরকম করে ভালো লাগেনি আর কি, তাই তো? না। হ্যাঁ। এমন কি হয়েছে মেয়েরা আগ্রহ দেখাচ্ছে কিন্তু তুমি রেসপন্ড করতে পারছো না? হ্যাঁ। এরকম হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তখন তোমার ওই সময়টাতে তোমার কি মনে হতো, ব্যাপারটা নিয়ে কিভাবে চিন্তা করতে? আমি আসলে নিজেকে জোর করেছি অনেক যে আচ্ছা, কিন্তু আলটিমেটলি ভিতর থেকে মানে ভালো লাগাতে চেষ্টা করেছো? হ্যাঁ, কিন্তু হয়নি। আচ্ছা, ওকে। তোমার বাবা মা জানেন ব্যাপারটা? না, কেউ জানে না। আচ্ছা, কিন্তু তারা কখনো এটা জিজ্ঞেস এখন তোমার পড়াশোনা শেষ হয়ে গেছে নাকি পড়াশোনায় আছো এখনো? পড়াশোনা শেষ।
শেষ করেছো। তো এখন তো তারা নিশ্চয়ই চেষ্টা করবেন যে তোমার বিয়ে শাদীর কথা ভাবছেন কি নাকি আরো পরে? হ্যাঁ, বিয়ে শাদীর কথা বলেছে, কিন্তু আমি আচ্ছা। বলেছিলাম বিয়ে করবো না। তুমি বলেছো তারা তো তুমি আর বিয়ে শুনবে করবে না। না। সরি? আমি বলেছিলাম বিয়ে করবো না, কিন্তু তারা তো শুনবে না। হ্যাঁ হ্যাঁ। এখন আমি সাথে বিয়ে করি তাহলে তুই মেয়েটাকে ঠকানো হবে। তোমার ভাই বোন আছে আরো? হ্যাঁ, ভাই বোন। তুমি বড় নাকি তোমার বড় আছে? না, আমি মেজো। আচ্ছা, তোমার বড় কি বোন না ভাই? বড় ভাই। আচ্ছা, সে বিয়ে করেছে তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে। আর তোমার কি মেয়েদের প্রতি তো আকর্ষণ হয় না, কিন্তু ছেলেদের প্রতি কি হয়? হ্যাঁ। আচ্ছা, ওকে। তুমি এটা নিয়ে পড়াশোনা নিশ্চয়ই করেছো। আজকাল তো প্রচুর লিটারেচার আমরা দেখতে পারি, তাই না? অনেক লিটারেচার আমরা পড়ার সুযোগ পাই ইন্টারনেটের বদৌলতে। তুমি নিশ্চয়ই এগুলো নিয়ে পড়াশোনা করেছো, তাই না? হ্যাঁ, আমি অনেক দেখেছি। ওকে, তো তোমার প্রশ্নটা হচ্ছে তুমি এটা চেঞ্জ করবে কেমন করে, সেটাই কি প্রশ্ন? হ্যাঁ, আমি স্বাভাবিকভাবে বাঁচতে চাই। আমি চাই আমার একটা মেয়ের জন্যই ফিল তৈরি হোক, ছেলেদের জন্য না। ওকে, তো আমি আসলে কোনো উপায় আছে কিনা ওকে। নিজেকে চেঞ্জ করা? তোমার কি কখনো মানে এই যে তোমার ওরিয়েন্টেশনটা একটু অন্যরকম, কখনো কি নিজেকে কোনো ক্ষতি করতে ইচ্ছে করেছে? সরি, বুঝলাম না। নিজের কোনো ক্ষতি করতে ইচ্ছে করেছে? যেহেতু অন্যরা একভাবে জীবন জীবন ধারণ করছে বা জীবন চর্চা করছে, তুমি সেই চর্চার মধ্যে থাকছো না, কখনো কি নিজেকে মনে হতো যে নিজেকে ভাল লাগছে না বা নিজেকে ক্ষতি করার ইচ্ছে করা, এটা এরকম কিছু হয়েছে কি? ইচ্ছে তো মরে যাই। আচ্ছা, যেটাকে আমরা আইডিয়েশন বলি, সুইসাইডাল আইডিয়েশন বলি, সেটা হয়েছে? এখনো ফ্যামিলি থেকে যদি ফ্যামিলি থেকে এর আগে কয়েকবার বিয়ের কথা বলেছিল, যখন জোরাজুরি করে তখন আমার এই ফিলটা বেশি হয় যে না, মরে যাবে। হ্যাভ ইউ এভার অ্যাটেম্পটেড? সরি? কখনো অ্যাটেম্প্ট করেছো কি? না, আমি করিনি। আমি আসলে যে তোমার মানে চিন্তাটা মাথায় এসছে আর কি? চিন্তা মাথায় এসছে। ওকে, ঠিক আছে, তোমার কোশ্চেনটা পেয়ে গেছে। তুমি একটু লাইনে থাকো, আমাদের অতিথিদের কোনো প্রশ্ন থাকতে পারে। আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে, আপনার প্রথম কবে এই ওরিয়েন্টেশনটা হয়েছিল? এরকম কি ওরিয়েন্টেশন হয়েছিল? ওরিয়েন্টেশন মানে হচ্ছে কারোর সাথে যে আকর্ষণ ফিল করি, এটার কোনো ধরনের যে ফার্স্ট ভালো লাগা বা কারোর সাথে ইন্টিমেট হওয়া বা এরকম, কিভাবে আপনি এটা? না, ইন্টিমেট হয়নি আমি, কিন্তু আছে না, আমি বুঝতে পারি আসলে। এটা তো সবাই বুঝতে পারে। একটা বয়সন্ধিকালের ছেলে, আমি যখন 19 ছিলাম তখন আমার বন্ধু বান্ধবদেরকে দেখেছি ওরা রিলেশনে গেছে। স্বাভাবিক, একটা ছেলে একটা মেয়ের সঙ্গে রিলেশনে গেছে, কিন্তু আমার একটা মেয়ের প্রতি ওরকম কোনো ফিল কখনোই তৈরি হয়নি, আর এখনো না। আমি ফিল করেছি ছেলেদের প্রতি, কিন্তু আমি কখনো নিজের এই ফিলটা বাড়তে দেই, সেটা বাড়তে দাও না। বাড়তে দেই না, কিন্তু ডিফিকাল্ট। হ্যাঁ, রাইট। আর কোনো প্রশ্ন? আমি জাস্ট আপনি যেমন আজকে এই প্রোগ্রামে আমাদের সাথে কানেক্ট হয়েছেন, নিশ্চয়ই অনেক মানসিক চাপ বা খারাপ লাগা নিয়েই হয়তো বা যুক্ত হয়েছেন। কোনো প্রফেশনাল জায়গা থেকে কোনো হেল্প নিয়েছেন? মানে আপনি ইন্ডিভিজুয়াল কখনো কাউন্সিলিং বা সাইকোথেরাপি বলি না, আমি কখনো কোথাও যাইনি। ওকে, আমি কারোর সঙ্গে শেয়ারও করিনি, এটাই প্রথম। গুড কোয়েশ্চেন। হ্যাঁ, না, এই প্রশ্নটা আমারও একই প্রশ্নই জিজ্ঞেস করেছে, ভালো হয়েছে। মানে প্রফেশনাল হেল্পের জন্য অনেকেই আমাদের কাছে আসে আর কি। হ্যাঁ, সেই জন্যই হয়তো মাকসুদ জিজ্ঞেস করেছো। আর কোনো প্রশ্ন আছে তোমার? সো তুমি কারো কাছে যাওনি, কিন্তু আজকেই তুমি প্রথম কানেক্ট করেছো। সো যাই হোক, মানে আমাদের তো নিজেদের মানে কি বলবো, প্রতিবন্ধকতাটা সরিয়ে বেরিয়েও আসতে হয়, আমাদের হেল্প নিতে হয়। আসলে হেল্প নেওয়া ছাড়া তো আমরা বুঝতে পারবো না। শিওর। মানে এই যে লাইফের একটা চ্যালেঞ্জ, এর বাইরে মানে আপনি লাইফটাকে কিভাবে দেখেন? মানে আমার লাইফের গোল বা আমি কোথায় যেতে চাই, এটাকে বাদ দিয়ে মানে এটা তো আছে আপনার জীবনের বাস্তবতা, আমরা বুঝতে পারছি, কিন্তু আমি যদি বলি এটাকে একটু সরিয়ে রাখলাম,
আপনি লাইফটাকে কিভাবে দেখেন, মানে কোথায় যেতে চান, আমার লাইফের গোল কি আছে, এই একটা বিষয়কে সাইডে রাখলে আর পজিটিভ চিন্তা কি আছে লাইফ নিয়ে? পজিটিভ চিন্তা বলতে আমার স্বপ্ন আছে যে চাকরি বাদে আর কি, স্বপ্ন যে ছোট্ট একটা বাড়ি থাকবে, ওই বাড়িতেই আমি হাঁস মুরগি, এরপরে হচ্ছে মাছ থাকবে পুষ্কুনিতে, এগুলো। কিন্তু আমি কখনো বিয়ের চিন্তা করিনি, কারণ আমি জানি, এই জন্য আমি ওইদিকে চিন্তা করিনি। আমি ভেবে রেখেছি যে আমি পুরো জীবনটা একা কাটাবো। পুরো জীবনটা একা কাটাবে, এবং তুমি মানে যদি তুমি একা কাটাও তাহলে তোমার এরকম কিছু ব্যস্ত থাকার মতন কিছু ব্যাপার থাকবে, তাই তো? হ্যাঁ। ওকে, সুন্দর প্রশ্ন করেছো মাসুদ। ওকে, আমরা আলোচনা করি। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ, তুমি যে আমাদের কাছে প্রকাশ করার সাহসটা করেছো এবং একটা বিরাট মানে প্রতিবন্ধকতাটাকে সরিয়ে তুমি বলেছো। সো এটার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি তোমার প্রতি, এবং ডেফিনেটলি তুমি তোমার নিজের জন্য ভালোবাসা তুমি হারিয়ে ফেলবে না কখনো, সেটা আশা রাখছি। আমরা আলোচনা করছি, তুমি আমাদের সাথে থাকো। সো আমাদের বিরতির সময় হয়ে গেছে, আমরা ছোট্ট একটা বিরতিতে যাই প্রতিবার। হ্যাঁ, আমরা সুপ্রিয় দর্শক, আমরা বিরতিতে যাব এবং বিরতি থেকে ফিরে এসে আমরা যে দর্শক আমাদেরকে কল করেছিল আমরা ওর ব্যাপারটা নিয়ে আলোচনা করব। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠান থেকে একটু পরেই ফিরে আসব। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে অপ্রাপ্তবয়স্ক সন্তানটি যখন বাবা অথবা মায়ের পরকীয়ার বিষয়টি জেনে ফেলে তখন তার মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বা মানসিক স্বাস্থ্যের উপর কী প্রভাব পড়তে পারে। আমাদের একজন দর্শক বন্ধু কল করেছিল মাঝখানে, আমরা আলোচনা করা যখন করছিলাম তখন, তো তার শুধু কথাটা আমাদের শোনা হয়েছে, বিষয়টা আমরা শুধু জেনেছি, কিন্তু আলোচনা করা সম্ভব হয়নি, আমাদের বিরতির সময় হয়ে গেছিল। তো আমি আমাদের অতিথিদের কাছে যাচ্ছি আলোচনা করার জন্য। বুশরা, তুমি যদি একটু শুরু করো। উনি যখন বলছিলেন তখনই কিন্তু ওনার পেইনটা ফিল হচ্ছিল যে একটা খুবই চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে উনি অনেক বছর ধরে যাচ্ছেন। তো ওই জায়গাটায় আসলে ওনার চেষ্টা আছে, চিন্তা আছে, এটা ভীষণ আর কি পজিটিভ একটা সাইড। আর আমার কাছে মনে হয় যে যেহেতু প্রথম উনি শেয়ার করেছেন, তার মানে এখন উনি ওপেন আপ করতে চাচ্ছেন। তো আমি আর কি বলবো যে প্রফেশনাল হেল্পটা যদি নিয়ে নেন তাহলে মনে হয় ওনার অনেকটা আরাম হবে, হেল্প হবে। আসলে কোন জায়গাটায় ওনার জন্য, কোন জায়গাটা উনি অ্যাক্টিভিটিগুলো করতে পারে, কিভাবে আসলে ওই জায়গা থেকে বের হয়ে আসতে চায়, উনি যেহেতু চাচ্ছেন সুন্দর করে, একটু আমার মনে হলো আর একটু মন খুলে কথা বললে একটু ভেতরটা হালকা হবে আর কি। সো প্রফেশনাল কারো কাছে গেলে, মানে যেহেতু মানে আমাদের এসব বিষয় নিয়ে আমরা বিজ্ঞানসম্মত জায়গাটা পড়াশোনা করেছি, সো হয়তো সেখান থেকেও সে একটু আলোকিত হতে পারে আর কি। উনি যখন বলছিল, মানে আমরা অনেক দিন ধরে প্র্যাকটিস করি, আপনি আমাদের সাথেই আছেন, ওনার কথা শুনে আমি নিজেই চাপ ফিল করছিলাম। কারণ আমরা যখন প্রচলিত চিন্তা অথবা আবেগের বাইরে গিয়ে কোনো একটা বিষয় নিয়ে আমরা নিজেরা সাফার করি, তখন আসলে নিজেকে একা মনে হয়, যে আসলে কেউই বোধহয় আমাকে বুঝবে না, কেউ বুঝে আমার বিষয়টা নিয়ে সেইভাবে আমার আবেগের সাথে যাবে না, এবং সেই থেকেই কিন্তু আমাদের কষ্টটা অনেক বেশি হয়, যেটা উনি ফিল করছেন। তো আমরা অনেক সময় বলি যে সিম্পল একটা কথা, মানে শেয়ারিং অ্যান্ড কেয়ারিং, মানে আপনি যখন কোনো কিছু শেয়ার করেন তখন কিন্তু অনেকটা কেয়ার হয়ে যায়। তো উনার এই বলাটা দেরি হলেও মানে অনেক দিন ধরে সাফার করছেন। আজকে যেহেতু এখানে উনি ওপেন করেছেন, আমরা যদিও প্রচলিত বিষয়গুলোকে আমরা সহজে বলে ফেলি, কিন্তু এর বাইরের বিষয়গুলো নিয়ে আমরা যে প্রেশারটা ফিল করি সেটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, গোপনীয়তার বিষয়টা, যে আমি যে বলবো মানুষ কিভাবে দেখবে সেটা যেমন একটা বিষয়, আসলে সেটা কাউকে বলে দিতে পারে বা অনেকের মাঝে সেটা ছড়িয়ে যেতে পারে। তো আপনি যেটা বলছিলেন, আমরা এই প্রফেশনালিজমের জায়গা থেকে এই গ্যারান্টিটা থাকে, প্রথম শর্তই হচ্ছে যে ফুললি
আমরা গোপনীয়তাটা মেনটেন করে তার কথাগুলো আমরা শুনবো, তাহলে ওনার দীর্ঘদিনের যে কষ্ট যেটা উনি বহন করছেন, কিন্তু আবার ভিতরে একটা ইগারনেস আছে যে আমি এটাকে ম্যানেজ করতে চাই, এই দুটার সমন্বয় কিন্তু ঘটতে পারে একটা প্রফেশনাল সেশনের মাধ্যমে, আমরা যেটা থেরাপিউটিক প্রসেস বলি আমরা, একটা সেশন না একাধিক সেশনের ভিতর দিয়ে উনি কিন্তু সেই জায়গাটা হবে। আরেকটা হচ্ছে যে লাইফে সবসময় অল্টারনেটিভ খোঁজ করতে হয়, আমরা বলি বিকল্প। তার মানে ওনার এই কষ্ট দুঃখটা যেমন রয়েছে, উনি যেমন বলছিল ওনার লাইফের কিন্তু বিকল্প চিন্তা আছে। তো আমরা এই ধরনের কষ্ট নিয়ে যখন থাকি, আমাদের চিন্তা অনেক সময় প্রপারলি কাজ করে না। চিন্তা যে বা কগনিটিভলি যে উনি সাউন্ড না সেটা না, কিন্তু আমরা সেই চিন্তার বহিঃপ্রকাশটা অনেক সময় করতে পারি না, লিমিটেড সেটা হয় কিন্তু। এবং এটা খুব অস্বাভাবিক বিষয় না যে একদম অস্বাভাবিক কিছু হচ্ছে। তো সেই জায়গাটাও কিন্তু হেল্প করতে পারে প্রফেশনালরা, যে ওনার যে চিন্তা এবং এই আবেগের বাইরে, কষ্টের বাইরেও যে ওনার লাইফের একটা বড় জায়গা রয়েছে, যে ওনার পড়ালেখা শেষ হয়েছে, লাইফ পার্টনার, বিয়ে, এগুলা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু একমাত্র না। যে আমি সারাটা দিন যদি এই চিন্তাটা নিয়ে ভাবি, তাহলে আমার লাইফের ওই যে স্বপ্নের কথা উনি বলছে, সেখানে কিন্তু যাওয়াটা কঠিন হয়ে যায়। তো উনার এই পজিটিভিটিটাকেই আমি ধরতে চাই, এবং এটার একটা ওয়ে আউট হতে পারে একটা প্রফেশনাল হেল্প, যেখানে উনি যেতে পারেন আর কি। যেটা তুমি একটা সুন্দর প্রশ্ন করেছিলে যে জীবনটাকে কিভাবে সে চিন্তা করে বা জীবন সম্পর্কে তার কোনো ভাবনা আছে কিনা, সেখানে সে বলেছিল যে সে কিছু হাঁস মুরগি পালবে, তারপরে একটা সুন্দর বাড়ি থাকবে, ছোট্ট একটা বাড়ি থাকবে, মানে জীবনের তো আরো অনেক দিক আছে। তো সেটা তার স্বপ্নটা শুনতে ভালো লাগলো যে তার আরো কিছু, আমরা বলি না প্ল্যান এ যখন কাজ করছি না, প্ল্যান বি প্ল্যান সি আমরা যদি মাথায় আনি, তখন একটু হয় কি একটু আটকে যাওয়া জায়গাটা থেকে মনে হয় একটু কোথাও একটু খোলা বাতাস ঢুকলো ভেতরে, বা খোলা একটা জায়গা আমি পেলাম, মানে মনটা একটু আরেকটু প্রসারিত করতে পারছি। তো সেই জায়গাটা শুনে ভালো লাগলো। যে আরেকটা আপনার যেটা উনি বলছিলেন, আমরা তো সবসময় এই জায়গায় অনেক কনসার্ন থাকি যে মানুষ যখন ভাবে যে আমার নিজেকে শেষ করে দিতে হবে, এরকম একটা চিন্তাও যখন থাকে, তার মানে ওনার কষ্টটা কিন্তু অনেক বেশি। একদম। এবং এটা উনি যদি এখনই সেই জায়গাটায়, আমাদের প্রফেশনাল ওনারা তো নানাভাবে ওনার এই জায়গা থেকে বের হওয়ার জন্য কিন্তু হেল্প করতে পারে। তো আমি বলবো যে এখনই, মানে আমরা বলি না কালকে না, কালকেরটা আজকে, আজকেরটা এখনই। উনি যেমন এখনই আমাদের সাথে কথা বলেছে, এইভাবে একটু ভেবে যদি উনি একটা ওয়ে আউট করার ব্যবস্থা নেন, যে আমি যাই, তাহলে যত আর্লি যাবেন ওনার হয়তো বা লাইফের সেই গোলটা তত তাড়াতাড়ি উনি একটা ওয়ে আউটের জায়গায় যেতে পারবেন, এবং চিন্তাগুলো ম্যানেজ করার অনেক ধরনের টেকনিক হয়তো বা উনি জানতে পারবেন। সেটাই, নিজেকে নিয়ে আরো ভাবনার দুয়ারগুলো খুলে যাবে আর কি। আমরা একটা ফোন নিয়ে আসি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি আমরা। আমি বলছিলাম, আমি দিনাজপুর আগের বন্ধু থেকে বলছিলাম। আমার এক ছেলে এক মেয়ে, এক স্ত্রী। ছেলে বিয়ে দিয়ে দিয়েছি, ছেলে মাস্টার্স ইকোনমিক্স ফাইনাল দেবে। আচ্ছা। এখন এখানে এই ছেলে মায়ের সাথে যোগাযোগ করে একটা ব্যবসাতে চলে যায়। আচ্ছা। এরপর যাওয়ার কারণে অনেক টাকা ঋণ হয়ে গেছে। আচ্ছা। আমি কিন্তু এই ব্যাপারে কিছু জানি না। ও, বাবাকে জানায়নি? না, আমাকে, আমি কিচ্ছু জানি না। এরপর পর্যায়ক্রমে জানতেছি যে ও একটা ব্যবসা করতেছে। আমি তাকে বললাম যে তুমি টাকা পয়সা পাইলে কোথায় এই ব্যবসায়? ও আবার কিছু বলে না। ওর মা আবার বিভিন্ন জায়গা থেকে লোন টোন করে দিয়ে দিয়েছে। ও ব্যবসা করে ব্যবসাকে লস আইটেমে চলে গেছে। বর্তমান সে 7 লাখ টাকা ঋণ। আচ্ছা। আমি জানি ছেলে লেখাপড়া করবে, খাওয়া দাওয়া করবে, আর যদি আল্লাহ পাক কোনো যদি রেজেকে রাখে কোনো জায়গায় একটা জব করবে সে। ও আবার কোরআনের হাফেজ কিন্তু। আচ্ছা। এখন আমি তার সাথে কথা বলি, সে আমাকে ধরা দিচ্ছেন যে আম্মাকে বলো। আমি আমার সাথে কথা বলি, ওর আম্মা বিভিন্ন এনজিও থেকে টাকা পয়সা উঠে দেয়, দিয়ে তারা সে এখন একটা মানে এমন একটা অবস্থার মধ্যে রাখছে যে আমাকে বিভিন্ন লোক আসে বলতেছে তোমার ছেলের কাছে আমরা টাকা পাবো, তোমাকে বলতেছে আমরা টাকা পাবো। এই ব্যাপারে কিন্তু আমি আসলে জানি না। আমি জানতো মাও, আমি কোনো এক জায়গায় জব করতে চাচ্ছি, চলছি, ছেলে লেখাপড়া করতেছি, এটাই আমি জানি। আবার পর্যায়ক্রমে দিলাম যে এরকম এলোমেলো করতেছে, তাকে বিয়েও দিলাম। বিয়ে দিলে একটা বাচ্চা,
4-5 বছরের। তারপর একটা সেকেন্ড, মানে বিয়ে দিলে কি মনে হচ্ছিল, বিয়ে দিলে কি সমস্যাটা সমাধান কিভাবে হবে? আমি ভাবলাম যে সে যে এলোমেলো করে ধরা দিচ্ছে না, যদি বিয়ে দেওয়া যায় একটা লাইনে থাকবে। সেটা কি কোনো প্রমাণ আছে কি বিয়ে দিলে লাইনে আসে মানুষ? না, মানে এটা মন্তব্য, স্থানীয় একটা মন্তব্য, চিন্তা চেতনা যেভাবে কেন বাড়াচ্ছে, তাহলে একটা কাজের মধ্যে থাকতে পারে। হ্যাঁ, মানে আমরা বিয়েটাকে একটা সমাধান হিসেবে অনেক সময় দেখি তো সমস্যার, কিন্তু সমস্যা তো আরেকটা জুড়ে গেল, তাই না? তার জীবনে আরেকটি মানুষকে জুড়ে দেওয়া হলো, ও নিজেই একটা সমস্যায় আছে, তো আরেকটা সমস্যার মধ্যে আরেকটা মানুষকে নিয়ে আসা হলো আর কি, তাই ভাবছিলাম। ওকে, তারপর? এখন আমি তার মাকে জিজ্ঞাসা করি যে শোনো, যে তোমার ছেলে এই ধরনের একটা অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, এই যে তাকে তার ব্যবসা করার দরকার ছিল না, তার মানুষের কাছে টাকা নেওয়ার দরকার ছিল না, কোনো জায়গায় লোন নেওয়ার দরকার ছিল না, কেউ যাবে কেন? আমি কষ্ট করে তাকে লেখাপড়া করে বসে একটা মানুষের মতো মানুষ হবে, এরপর কোন জায়গায় রেজে গেছে তারপর দেখা যাবে। আমি এগুলো বলি, তার মাকে এমন ইমোশনাল ভাবে বুঝাইছি, তার মা কিন্তু এখন ওক নিয়ে ব্যস্ত। আমি যদি কিছু কথা বলতে যাই আমার উপর রাগ করে, যেটা হবার হয়ে গেছে। এখন টাকাগুলো মানুষের কিভাবে দেবে? সে একটা ইসলামী ফাউন্ডেশনে জব করে, সেখানে 5,000 টাকা পায়, আর একটা বেসরকারি স্কুলে জব করে, সেখানে 7,000 টাকা পায়। এখন এই 7,000 টাকার 5,000, 12,000 টাকা যে মাসে 1 টাকা সে বাসায় খরচ দেয় না, নিজেও চলতে পারে না, আমার খায়। এখন এই যে ঋণটা শোধ করবে সে কোনো সুযোগ পাচ্ছে না, কিন্তু এর মার মাথাটা এমন ভাবে গলায় রাখছে, ওর মা ওক ছাড়া বুঝতেছে না, ঋণ শোধ করতে হবে এরকম কোনো পরিকল্পনা তাদের নাই। এই ব্যাপারে আমি একটা সুপরামর্শের জন্য আপনাকে প্রশ্ন করছি, একটা পরামর্শ। ওর মা সামনে আছে টিভির পর্দায়। আচ্ছা, ওর মাকেও শুনতে পারলে ভালো হতো। তার আগে আমার একটা প্রশ্ন হচ্ছে যে ও কি একমাত্র সন্তান না আরো সন্তান আছে? একমাত্রই সন্তান, একটা মেয়ে আছে, আমার মেয়ে বিবাহ দিয়েছি। তো একমাত্র কোথায় হলো, দুটো সন্তান তো। ছেলে হ্যাঁ, ছেলের মধ্যে একটা। হ্যাঁ, মেয়ে বড় না, মেয়ে ছোট, এই ছেলে বড়। মেয়ে বিয়ে হয়েছে, আর এই ছেলের বয়স কত? মেয়ের বিয়ে দিছি প্রায় 17 হয়ে গেছে। না না, আমি জানতে চাচ্ছি ছেলেটার বয়স কত? ছেলেটা হ্যাঁ 28 থেকে 29। 28 থেকে 29। আচ্ছা, আর ও যে ব্যবসাটা শুরু করলো, বাবার সাথে কোনো ডিসকাশন করলো না? না না না, আমি তো জানলেই আগাই দিয়ে দিতাম না। মানে ওর কি ছোটবেলা থেকে বাবার থেকে মার সাথে ওর ঘনিষ্ঠতা বেশি ছিল? মাকে সব বলতো ছোটবেলা থেকেই? মায়ের সাথে তার ঘনিষ্ঠ বেশি ছিল, আমার সাথে একটু কম ছিল। আমি তো খালি শুধু লেখাপড়ার ধান্দায় রেখে দিতাম। কিন্তু ছেলে সন্তানদের না বাবার সাহচর্য খুব প্রয়োজন হয়, কারণ অনেক কিছু মারা হেল্প করতে পারেন না। ওদের যখন তারা বয়ঃসন্ধিতে যায় তখন এমন কিছু পরিবর্তন আসে শরীরে, যেগুলো বাবা সেই পর্যায়গুলো পার হয়েছেন। যেমন একটা মেয়ে সন্তান যেমন তার বয়ঃসন্ধিতে যে পর্যায়গুলো পার হয়, মা সেগুলো জানেন। তো একটি ছেলে সন্তানের কিন্তু বাবার সঙ্গটা খুব দরকার। ও কি বাবার সাথে খুব একটা ফ্রি কখনো ছিল না, এরকম কি বড় হবার পরবর্তী সময়গুলোতে? একটু টেলিভিশনের সাউন্ডটাকে একটু জিরো করে রাখতে হবে, কেমন? না, ও বড় হইতো, আমি তাকে ওর সমস্যাগুলো চিহ্নিত করতাম, যে তুমি লেখাপড়া করলে কত টাকা লাগবে তোমার, এখন যাতায়াত, দিনাজপুর যাতায়াত কত লাগবে। না না, শুধু লেখাপড়া ছাড়া কি ছেলের সাথে আর কোনো গল্প হতো না? লেখাপড়া তো একটা বিষয় মাত্র, কিন্তু ছেলের সাথে কোনো বন্ধুত্ব গড়ে তোলা বা ছেলেকে নিয়ে বাইরে যাওয়া, ছেলে কোনো খেলাধুলা করতে চায় কিনা সেটা, সে ব্যাপারটাতে উৎসাহিত করা, সেগুলো কোনো ব্যাপার ছেলের সাথে কিছু আলোচনা হতো না? আমি একমাত্র তার সাথে, ও ক্রিকেট খেলতো, ভালো ক্রিকেটম্যান ছিল। হ্যাঁ, ভালো ক্রিকেট খেলতো, আমি ওই খেলায় তাকে বাধা দিইনি, সে খেলো। উৎসাহিত করা হয়েছে কিনা, বাধা না দেওয়া আর উৎসাহিত করা দুটো আলাদা জিনিস। কিন্তু সেখানে বাবার কাছ থেকে কি উৎসাহটা পেয়েছে? আমি লেখাপড়ার পাশাপাশি যেহেতু ক্রিকেটটাকে সে ভালোবেসেছে, আমি তাকে ওখান থেকে সরাই নেইনি, ওখানে ছিলই। আমার প্রশ্নটা অন্য জায়গাতে ছিল, সরিয়ে না নেওয়া আর উৎসাহিত করা দুটো আলাদা জিনিস। উৎসাহিত কি করা হয়েছে কিনা? হ্যাঁ, উৎসাহিত করছি, আমি উৎসাহিত করছি যে তুমি লেখাপড়ার পাশাপাশি যদি তুমি ক্রিকেট খেলাকে ভালোবাসো, এটা আমার আপত্তি নেই, তুমি থাকবে। ওইখান থেকে আবার নিজে নিজে সরে আসে সময় মতন, যেহেতু তার একটা চাপ হয়ে গেছে।
বললাম যে চাপ হলে সে একটা পরিবারের জন্য একটা বোঝাটা কমবে আর কি। এখন সে নিজেই চলতে পারে না, আমাকে তো চালাক ভাব দেন, ও নিজেই যে একটা মানে একটা ইমোশনাল অবস্থায় জীবনযাপন করছে। এবং ও যে টাকাটা নিয়েছে, টাকাটা যে মানে ব্যবসায় খাটিয়েছে, মা বাবা কিছু জানেন না, ওটা বাবাকে বলেনি কিছু? কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। মাও শেয়ার করেননি, তাই তো? না, মা শেয়ার করেনি। আচ্ছা, এটা আমি মানুষের মাধ্যম দিয়ে জানতে পারলাম। তো এটা তো খুব আসলে দুঃখজনক একটা ব্যাপার। তাকে কিছু কথা বলে আমার সাথে সে সামনে দাঁড়ায় না। আচ্ছা, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কি একটা খোলামেলা ব্যাপার নেই? স্ত্রী তো দেখছেন বসে প্রোগ্রামটা। আছে, খোলামেলাও আছে, কিন্তু এই ব্যাপারে ওর ছেলের সঙ্গে কিভাবে কথা বলে ছেলে মায়ের মাথাটা কিভাবে ওয়াশ করছে এটা আমার জানা নাই। আমি যদি কথা বলতে চাই তো বলে ও ঠিক আছে, ও ভালো ছেলে, সমস্যা নেই। না, বুঝেছি, কিন্তু একটু নেগেটিভ কথা হয়ে যাচ্ছে। তো মা কি একটু কথা বলবেন আমাদের সাথে? খুব ভালো হতো তাহলে। কথা না, একটু কথা বাংলা ভাষায় কথা বলেন। উনি তো ভালো মানুষ, আমি কি বলতে চাচ্ছি, উনি বিজ্ঞ মানুষ, কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, সরি একটু কষ্ট দিলাম, একটু বাবার কাছ থেকে শুধু শুনছি তো ছেলের কথা, একটু মার কথাটাও যদি একটু শুনতে পেতাম ভালো হতো আর কি। হ্যাঁ, একটু কি কিছু আমাদের বলা যায় ছেলের বিষয়টা নিয়ে? বলেন। না, ছেলের বিষয়টা একটু শুনতে চাচ্ছিলাম, মায়ের মুখ থেকেও একটু শুনতে চাচ্ছিলাম। বাবা বললেন যে ছেলে অনেক ঋণ করে ফেলেছে ব্যবসা করতে গিয়ে, এবং বাবাকে কিছু জানায়নি। এই ব্যাপারটা যদি একটু মায়ের মুখ থেকে শুনি খুব ভালো হয়। ও তো ছেলে তো মাকে জানিয়ে করেছে না ব্যাপারটা? এটা তো পড়াশোনার দিক দিয়ে করতে করতে মনে করো যে সামনে করোনা গেল, ওই সময়টা আর কি বাবা মার মতো পথ ছিল না সে সময়। বাবা মা মনে করছি এখন বাবা আমাকে জানায়নি যে ব্যবসা দিয়েছে, তার ওই ব্যবসা লাইনে চলে গেছি বাবা বেটা। ও কি পড়াশোনাটা শেষ করেছিল নাকি আগেই ব্যবসা শুরু করেছে? পড়াশোনা তো চলে, সেই পড়াশোনা চলেই, পড়াশোনা এখনো করে। পড়াশোনা এখন করছে? কি পড়ছে এখন? এখন বর্তমানে উৎকর্ষ নতুন স্কুল হয়েছে। সরি? হ্যাঁ, উৎকর্ষ নতুন স্কুল হয়েছে। স্কুলে এই এমনি প্রাথমিক স্কুল, প্রাইভেট। ও তো ইয়ে করেছে, কোরআনে হাফিজ হয়েছে, কিন্তু এখনো পড়ছে কি? মাদ্রাসা পড়ায়, নামাজ পড়ায়। আচ্ছা, ও মাদ্রাসাতেও পড়াচ্ছে? আচ্ছা, ওকে। প্রাইভেট স্কুলগুলো পড়ায়। সরি? প্রাইভেট স্কুলে? প্রাইভেট স্কুলগুলো পড়ায়। প্রাইমারি স্কুলে? প্রাইমারি স্কুলে? প্রাইমারি স্কুলে না, এই প্রাইভেট স্কুলগুলো আছে। ও প্রাইভেট স্কুলে। আচ্ছা, কোচিং স্কুলে। তো ছেলে যে ঋণ করে ফেলেছে, এটা মাকে জানিয়ে ঋণ করেছিল? এখানে যে টাকা উঠে দিচ্ছে। বুঝতে পারিনি, বুঝেছো? এনজিও টাকাগুলো উঠে দিচ্ছে। হ্যাঁ, এনজিও থেকে টাকা উঠেছে। ও এনজিও থেকে টাকা নিয়েছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু এখন তো অনেক টাকা ঋণ হয়ে গেছে, এখন কি কোনো চিন্তা ভাবনা আছে কিভাবে ঋণটা শোধ করা যায়? কিভাবে পরিচালনা করা যাবে একটু পরামর্শ দেন। আমরা তো সেটা বলতে পারবো না আসলে, মানে কোনো উপায় ভাবা হয়েছে কিনা যে কিভাবে ঋণটা শোধ করা যেতে পারে? কারণ ঋণটা তো নিজের পকেট থেকে তো দিতে হবে, তাই না? আবার আরেক জায়গা থেকে ঋণ করে ঋণ শোধ করলে তো আবার আরেকটা ঋণ বাড়ানো হচ্ছে, তাই না? অনেকে ব্যাংক থেকে লোন নেয় কিন্তু আবার তো সেই লোনই হচ্ছে, তাই না? তো এক ঋণ শোধ করতে গিয়ে আরেকটা ঋণের মধ্যে তো পড়ে যাওয়াটা আরো কঠিন একটা বিষয় তৈরি হবে। ওকে, আমরা তাহলে ওর বাবার কাছ থেকে শুনি। একটু ওর বাবাকে একটু ফোনটা দিলে ভালো হয়, আমাদের অতিথিদের কোনো প্রশ্ন থাকতে পারে। কেমন? অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। তোমাদের কোনো প্রশ্ন আছে? ও মানে এ তো কিছু বলবে না এখন, বুঝছেন? এর শুধু সিদ্ধান্ত ওর ছেলে যেহেতু
আমি বারবার চাপ দিই যে তোমার ছেলেকে তুমি একটু পাশে বসাও, আমার কাছে বসাও, তার সাথে আমি কথা বলতে চাই, এই সমস্যাতে সৃষ্টি হইল কেন আর সমাধান করবে কিভাবে, এটা সমস্যার সমাধান করতে হবে। তো সে আমার কাছে বসুক, সে আসে না। ওই যে আমাকে বলেন একটু একটু লাইনে থাকতে হবে, আমাদের অন্য অতিথিদের প্রশ্ন থাকতে পারে, কেমন একটু লাইনে থাকতে হবে কষ্ট করে। প্রশ্ন আছে না এমনি মানে অনেক সময় আছে তো, এটা জাস্ট বোঝার জন্য ডাইমেনশনটা, যে লোন যখন নিয়েছে আমাদের অনেক সময় গ্যারান্টার চায় অথবা এটার এগেনস্টে সাপোর্ট কি আছে, মানে সেই ক্ষেত্রে কি আপনার কোনো ইনভলভমেন্ট করেছে আপনাকে, যেটা নিয়ে আপনি অনেক উদ্বিগ্ন এখন বুঝতে পারছি যে এত টাকা লোন, আপনার কি কোনো দায়বদ্ধতা ওইখানে যুক্ত হয়েছে? এখানে আমি এক জায়গায় দায়বদ্ধতা ছিলাম, সেখানে যে কৌশলে হোক সেখানকার টাকা আমি শোধ করে দিয়েছি। পরবর্তী যেগুলো দায়বদ্ধতা এই ব্যাপারে আমি কিছুই জানি না। ওকে, আচ্ছা যদি একটা টেনশন আমার। আচ্ছা যদি ধরে নেই যে এইটা এখন একটা তো আপনার পারিবারিক সংকট বলি আমরা, ক্রাইসিস বলি, যে এই ধরে নেই আপনার ছেলে এটা করেছে, বাবা হিসাবে আপনার কি মনে হয় যে এমন কোনো পজিটিভ অ্যাপ্রোচে আমরা যেতে পারি কিনা বাবা হিসাবে, যে আমার ছেলেটার অন্তত এই সংকট থেকে আমরা বের হই, তারপরে না হয় অনেক কিছু করা যাবে, এই ধরনের কোনো পজিটিভ অ্যাপ্রোচ কি করা যায়, আছে কি বা নিয়েছি কি? যে ঠিক আছে, আপনি তো বলছেন যে ও আমার কথা শোনে না, কিন্তু ওই যে বলছেন এক জায়গায় গ্যারান্টার যেখানে ছিলেন ওইখানে আপনি এটাকে ম্যানেজ করেছেন, মানে এই ধরনের কোনো ওয়ে আউট কি কখনো আর চিন্তা করেছেন? না, আমি যেটাকে ওয়ে ভাবছিলাম সেটা কিন্তু ওই পর্যন্তই ছিল ওয়ে। পরবর্তী যে আবার এই ধরনের আরেক জায়গায় করেছে তার মায়ের সাথে যোগাযোগ করে, সেটা কিন্তু আমার জানার বাইরে ছিল। এটা একটা টেনশন। এখন আমি আমার জমি 5 শতক, আমার বাড়িটা, আর বাবার তো আর কিছু নাই যে 1 শতক জমি বিক্রি করে তার ঋণ গুলো পরিশোধ করবে। সবচেয়ে বড় টেনশন। আমি হ্যান্ড টু মাউথ, ঠিক আছে, আমি পরিবহন জগতে থাকি, আমি ছোট্ট একজন সংবাদ কর্মী বাবা, আমরা তো হাত পেতে খাইতে পারি না, কর্ম করতে হয়। আচ্ছা একটু লাইনে থাকতে হবে, আমাদের আরেকজন অতিথির কোনো প্রশ্ন থাকতে পারে, একটু প্রশ্ন করুন। একটুখানি জানার ছিল যে এরকম কি হয় কখনো যে আপনি কথাতে বোঝা যাচ্ছিল যে তোমার ছেলে, হ্যাঁ, ও মানে ওই জায়গাটা ও কি মানে দূরত্ব অনুভব করে হয় কি আপনার সাথে, যার থেকে দেখা যাচ্ছে মায়ের সাথে শেয়ার করে কাজগুলো করে ফেলতেছে? আপনার কি মনে হয় ভয় পায় বা কিছু? জি 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 জি, আমি এই টার্গেটটা বেশি রাখছিলাম। জি, কোন ছেলের সাথে বন্ধু থাকবে শুধু তার উচ্চ শিক্ষিত মানুষ। জি, একটা নিম্ন শ্রেণীর মানুষ তার বন্ধু থাকবে না, যেহেতু লেখাপড়ায় সে একটা উপরে চলে যাচ্ছে। তার সম্পর্ক থাকবে, 1 নম্বর বন্ধু থাকবে মা, 2 নম্বর থাকবে আপনার শিক্ষক, এবং 3 নম্বর তার উচ্চ শিক্ষিত ফ্রেন্ড সার্কেল গুলা। এইটা আমার কিন্তু দিক নির্দেশনা ছিল। সেখান থেকে কিভাবে সে আরেক জায়গায় চলে গেল, এটা আমার বোধগম্যর বাইরে। এখানে আরেকটা ছোট্ট একটা কোশ্চেন আছে যে আপনি লিমিট মানে একটা লিমিট ঠিক করে দিয়েছেন, হয় টিচারের সাথে বন্ধুত্ব থাকবে, নয় মার সাথে থাকবে, নয় এমন বন্ধুদের সাথে থাকবে যাদের সাথে থাকলে সে ভালো থাকবে। এখানে কি কোনো ধরনের অন্য ধরনের কোনো বন্ধুদের সাথে কি ওনা মানে ছেলের উঠা বসা তৈরি হয়েছে যেটা থেকে এরকম হতে পারে বলে মনে হয় বা কিছু? মানে খারাপ প্রকৃতির মধ্যে ছিল না, কিন্তু ওই যে কিছু যে ফ্রেন্ড সার্কেল দিয়ে ও লেখাপড়া করতো, ওই ফ্রেন্ড সার্কেল একটা ব্যবসা করতো। আচ্ছা, ওই যে খান সাহেবের চেনাচুর বিভিন্ন প্রোডাক্ট থাকে, জি জি, ও আবার কি করছে, ওইখানে চাকরি হয়ে গেছে ওর। ওই ব্যবসাটাই কিন্তু এর সাথে সম্পৃক্ত ছিল। এই ব্যবসাটা দিয়ে গেছে যে আমি এই ব্যবসাটা আমার 3 লাখ টাকা বাকি পড়ে গেছে, আর 2 লাখ টাকা দিলে আমি এটাকে তোক দিয়ে ছেড়ে চলে যাব, আমি আমার চাকরি দিয়ে যাবো। এই সমস্যাও যদি হয়, আমি তো আমার সাথে শেয়ার করতে পারতাম। এই ধরনের বন্ধুর সাথে সে মেশে এইটা আসি তার মাকে বুঝাইছে। এর মা এখন যেখান থেকে ওই টাকা পয়সা ম্যানেজ করে দিতে, ঋণ করে তারা ওই ব্যবসা করছে। আমি আর কিছুই জানি না এই ব্যাপারে। আমি জানি প্রাইভেট যাচ্ছে, আসতেছে, কলেজ যাচ্ছে, পরে জানতে পারলাম আস্তে আস্তে যখন মানুষ টাকা পাচ্ছে। হ্যাঁ,
প্রশ্ন থাক, আর কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্নটা মাকে করলে আসলে ভালো হতো। যখন ঋণ নিয়েছিলাম তখন আমার নিশ্চয়ই কোনো চিন্তা ছিল যে আমি এইভাবে লোনটা শোধ করব। ওই পরিকল্পনাগুলো কি মানে এখন আর সেই পরিকল্পনাগুলো পরিপূর্ণ হচ্ছে নাকি? ওটা বেহেশতে গেছে। আচ্ছা আচ্ছা, এটা চলে গেছে, ওটা মাথাতে নাই। এই যে ঋণ, বাসায় আসি কথা বলতেছে, তা আমি আবার কোন ঋণ ব্যক্তিকে বলছি যে আমার বাসায় কেন, যে তোমার ছেলে এটা নিচ্ছে, আমার তো বলেননি আপনি। আচ্ছা, আমার একটা লাস্ট প্রশ্ন হচ্ছে, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে হৃদ্যতাটা কেমন আছে দুজনের? আমার সুসম্পর্কই আছে, শুধু ছেলের জন্য আমি তার সাথে একটু গ্যাপ চলছে, যে তোমার জন্য ছেলের কারণে শুধু দূরত্ব এমনি ছিল না কখনো? স্ত্রীর সাথে দূরত্ব কি ছিল আগে থেকে? ইতিপূর্বে কোনো সমস্যা ছিল না। না, সমস্যার কথা বলছি না, দূরত্ব একটু ছিল কিনা, যে সব কথা দুজনকে বলা যেত কিনা? ও আচ্ছা, হ্যাঁ, বলা যেত। এবং যখন এইটা শুনলাম সেখান থেকে আমি কিন্তু একটু চাপের মধ্যে রাখছি, যে তুমি পরিবারটাকে নষ্ট করে দিলা, তুমি ছেলের কথা শুনলা। কিন্তু মা তো বাবার কাছে কিছু শেয়ার করেননি, তাই না? ছেলে মার কাছে শেয়ার করেছে, মা কিন্তু সেটা বাবাকে শেয়ার করেননি, সেটা কারণটা কি? এই কারণটা ওই যে আমি যে রাগ হবো, এটা করে ফেলছে ছেলে, ইতিপূর্বে করে ফেলছে, এখন এটাকে সমাধান নেবে, চুপ করে সমাধান নিতে যাই, আমি জানি ফেলছি। একটু কি বাবার কি একটু রাগ বেশি? এইটাই কারণ। আচ্ছা, একটু রাগ বেশি না? এইটাই কারণ, এই কারণে আমাকে জানায়নি, কিন্তু এটা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কিন্তু রাগটা তো একটু ম্যানেজ করলে ভালো হয়, তাই না? ওর সাথে দূরত্ব হয়ে গেল তো অনেক। ওকে, আমরা আলোচনা করি। অনেক ধন্যবাদ। একটা বিরাট সমস্যা হয়ে গেছে, বুঝতে পারছি। আমাদের তরফ থেকে শুভকামনা থাকলো, এবং ফোন করার জন্য আবারও ধন্যবাদ। ওকে, বলো মাকসুদ, বলতে চাও যদি আগে? একটা হলো তো, মানে আমরা অনেক সময় বলি না যে মানে সাইকোলজিক্যাল বা আদার্স অ্যাসপেক্টে সব সমস্যার সমাধান তো আসলে আমরা হয়তো বা সেই জায়গাটায়। তোমার ছেলের সাথে বন্ধুত্ব আছে? কারণ বাবা বলছেন যে টিচারের সাথে, মার সাথে, কিন্তু বাবার সাথে বন্ধুত্ব হওয়া দরকার। এবং আসলে এটা একটা, মানে আমরা যদি দেখি, আমরা এটাকে বলি যে অনেক সময় আছে আমার নিজের সমস্যা, সম্পর্কের সমস্যা, আর একটা হচ্ছে সিস্টেম বলে, মানে সিস্টেমিক। দেখেন, উনি কিন্তু আপা বলছিলেন যে তোমার ছেলে, মানে তোমার ছেলে, হ্যাঁ, আমি কষ্ট করে ইয়ে করছি, কিন্তু আমরা কোথায়? আমরা কিন্তু এখানটায় নাই। তাহলে আমরা যদি বলি যে এটা, উনি ভাবতেছে এটা ছেলের ক্রাইসিস বা মার ছেলে তৈরি করেছে, কিন্তু যখন একটা পরিবারকে ভাববো, বাবা হিসাবে হয়তো বা আমরা অনেক জায়গায় বাবা পিতৃত্ব বলি যে আমি বাবা, কিন্তু বাবারও কিছু দিন শেষে রেসপন্সিবিলিটি থাকে। এখন এই প্রেশার নিয়ে যদি ওনার এই যে মনোসামাজিক বা মনের ভিতরে যদি কোনো ধরনের কষ্ট, দুঃখ, বেদনা, ভয়, আতঙ্ক, অনেক কিছু থাকতে পারে, এইটাকে উনি কোনো না কোনোভাবে ম্যানেজ করার জন্য প্রফেশনাল হেল্পের প্রয়োজন হতে পারে, কারণ আসলে একটা বার্ডেন। কিন্তু যদি এটাকে একটা ফ্যামিলি ক্রাইসিস হিসেবে না ভাবে, আমি তুমি করি, এটা কিন্তু বাড়বে। কারণ এটা সত্য যে লোন নেওয়া হয়ে গেছে, এবং এটাও সত্য যে এখন ওনারা এই ক্রাইসিসের মধ্যে আছেন। তাহলে আমি প্রথমে বলবো যে এখনো যে আমাদের সমস্যা, এই স্টেটমেন্টটাকে অনেক বেশি হাইলাইট করা, যে ঠিক আছে মা হিসেবে তুমি করেছো, এটা তো হয়ে গেছে, কিন্তু এটা তো এখন আমাদের সবাইকে এটা নিয়ে ভাবতে হবে, এবং এটা সমাধান আমাদেরকে করতে হবে। তাহলে এইটা কিন্তু বলা হয় না যে মানে আই যখন উই হয়, তখন অনেক ইলনেস ওয়েলনেসে পরিণত হয়, বলা হয় যে অসুস্থতা সুস্থতায় পরিণত হয়। আমরা হই না কেন যে আমাদের ছেলে, তো আমরা কি বলি সাধারণত, এটা প্রচলিত। এখন ছেলেটা যদি ব্যবসা অনেক শাইন করতো, তখন তো মা বলতো আমার ছেলে, অথবা বাবা বলতো দেখো এটা আমার ছেলে, তাই না? কিন্তু ব্যবসা তো মানে উনি হয়তো বা এটাকে ম্যানেজ করতে পারে নাই, যে কোনো কারণে হোক না কেন, এটা ঘটে গেছে। তাহলে এখন আমরা হিসেবে ভাবা দরকার, এবং বাবার যে টেনশন, যে মানসিক চাপ, যে উদ্বিগ্নতা আছে, অফকোর্স এটা অনেক বড় একটা বিষয়। এটার জন্য উনি ইন্ডিভিজুয়াল বাবা কষ্ট পাচ্ছে, এবং এটা নিয়ে একটু প্রসেসের মধ্যে গেলে, একটু প্রফেশনাল হেল্প নিলে, ওনার ওই জায়গাটা হলে, ওনার যে রাগের কথা বলেছেন, এমনও হতে পারে যে এখনো যদি উনি চলো আমরা বসি, একটা সাউন্ড হয়তো বা ছেলের মনে একটা পরিবর্তন আনতেও পারে। আমরা জানি ও হয়তো বা প্রেশারে আছে, কারণ এত লস, এবং তার ইনকাম যে কম, বিয়ে করেছেন, একটা বেবি হয়েছে, সো এখানে কিন্তু অনেকগুলো ডাইমেনশন। তার আমরা এটাকে বলি সিস্টেমিক বিষয়। কোনো একটা ছোট্ট জায়গায় পরিবর্তন যদি আমরা শুরু করতে পারি, তাহলে এটা আসলে এক সময় হয়তো বা সমাধানের দিকে যাবে। কারণ অর্থনীতির সাথে আমরা হয়তো সরাসরি বলে দিতে পারি না আপনি এটা করেন, কিন্তু মনোসামাজিক জায়গা থেকে আমার এই অপিনিয়নটা আর কি, যে অ্যাটলিস্ট আমরা এখনো হই যে আমি তুমি এইটা থেকে একটু বের হয়ে আসি।
তাহলে একটা পরিবর্তন হয়তো বা আসতে পারে খোলামেলা কথা বললে। কারণ উনি বলেছে একটা জিনিসের দায়িত্ব ছিল, উনি কিন্তু সেটা ম্যানেজ করেছে, তার মানে ক্যাপাসিটি নিশ্চয়ই কোথাও আছে। রাগ করে অথবা ক্ষোভ নিয়ে বসে থাকলে এটা আরো অনেক বেশি দূরে চলে যেতে পারে, দূরত্ব বাড়বে, সেই জায়গাটাকে দেখা আর কি। আর একটু অ্যাড করি যে এই যে দূরত্বটা তৈরি হয়েছে, তো হয়ে গেছে, তো এটা তো আর আমার মানে এখন আর হাতে নাই। তো আমি কিন্তু উনি কিন্তু শেষে মানে রাগ বেশি বলে হেসে দিল, হ্যাঁ, যে আসলে আমার রাগটা বেশি। তার মানে হচ্ছে কি, আমরা কি করি সাধারণত, যে রাগ তার কাছে কিন্তু আমরা যেতে চাই না, আমার চাওয়ার কথাটা পারি তাকে দূরে রাখি, এড়িয়ে চলি। তো ওই জায়গাটা থেকে আসলে দূরত্বটাই তৈরি হয়েছে, যে ছেলে সাহসও পায় না, মাও সাহস পায় না কথা বলতে। তো তাহলে আসলে সম্পর্ক ভালো বা সম্পর্ক তাহলে কি, আমরা যে একটা পরিবার মনে এইখানটায় কিন্তু পরিবার থাকছে না, আমরা সুখ দুঃখ সব কিছুতে আমরা কিন্তু একসাথে থাকব। তো হয়ে গেছে যেহেতু আমরা শুরু করতে পারি এখান থেকেই, যে যেহেতু উনিও চাচ্ছেন যে এটা সমাধান দরকার, সমাধান চাচ্ছি, হ্যাঁ বাবা হিসেবে এখন আমার মাথায় পড়ে গেছে, ভীষণ চাপও বোধ করছি। তা আমরা যদি ছেলেকে কাছে ডেকে নিয়ে বলতে পারি, আচ্ছা ঠিক আছে হয়ে গেছে, আমরা চলো কি প্ল্যান ছিল তোমার, কিভাবে করতে চেয়েছিলে, আসো কিভাবে করা যায়, আমরা একটা পরিকল্পনা করতে পারি, তাহলে হয়তোবা এই যে চাপটা বোধ হইতেছে, এক একজন আলাদা আলাদাভাবে কিন্তু ভীষণভাবে চাপে আছে। তো আমরা তিনজন যদি একসাথে বসে যাই তাহলে চাপটা কিন্তু ভাগ হচ্ছে, এবং আমার মনে হয় একটু রিল্যাক্সও ফিল হবে। তো তখন হয়তো বা তিনজনের মাথা থেকে পরিকল্পনাগুলো ভালো আসতে পারে। কিংবা প্রথমে স্ত্রীকে না ইনভলভ করে বাবা ছেলেও কোথাও গিয়ে বসতে পারে, তাই না? আমি মনে করি যে বাবার ছেলে অন্য কোথাও গিয়ে বসতে পারে, যে হয় না যে আমার এই কথাটা খুব ইন্টারেস্টিং লাগলো, যে তোমার বন্ধুত্ব থাকবে টিচারের সাথে, বন্ধুত্ব থাকবে তোমার মার সাথে, এবং একজন ভালো স্টুডেন্টের সাথে, এরকম, তাই তো? কিন্তু বাবাকে কোথাও পাওয়া গেল না, তাই না? কিন্তু বাবার সঙ্গে তো একটা ছেলে বড় হয়, বাবার সঙ্গে বন্ধুত্ব করেই তো বড় হওয়ার কথা, মানে যেটা মানে আমরা সায়েন্টিফিক্যালি বুঝি আর কি। কিন্তু বাবা মনে হয় একটু মানসিকভাবে সরে গেছেন, ভদ্রলোক স্বীকারও করলেন যে ওনার রাগ বেশি। তো ছেলে হয়তো ছোটবেলা থেকে বাবাকে ভয় পেয়েছে, অনেক সময় না মারাও ভয় দেখায় যে তোমার বাবা শুনলে কিন্তু খবর আছে, হ্যাঁ, তখন হয় না, তখন হয় কি ফ্যামিলির মধ্যে এটাকে সাব গ্রুপ ইন দ্য ফ্যামিলি বলা হয়, মার ছেলে একটা গ্রুপ হয়ে গেছে, বাবা আলাদা হয়ে গেছেন। সো ফ্যামিলির মধ্যে সাব গ্রুপিং হওয়াটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। আরেকটা বিষয় আছে আপা, যে বাবার মধ্যে আমার কাছে মনে হলো যে ওই যে আমরা ভাগ করে নিই না, যে তুমি একটু শান্ত থাকবা, একজন শান্ত থাকবে, একজন রাগী থাকবে, যে একজনের কাছে যাবে আরেকজন আমি রাগ দেখাবো, যে এটাও দরকার আছে। ওনারা ওই টেকনিকে হয়তো বা ব্যালেন্স করতে চাও, আমি জানি না, মানে বাবা হয়তো হতে পারে আচরণগতভাবেই রাগী। অনেক সময় বাবার ভয়ও দেখানো হয়, তুমি আজকে এটা করেছো, বাবা শুনলে কিন্তু খবর আছে, তখন কিন্তু সন্তানরা একটু সরে যায় বাবার কাছ থেকে। এটা কিন্তু একটা ভালো মানে ইয়ে না, প্র্যাকটিস না, যে বাবার জুজুর ভয় দেখানো আর কি, বাবা আজকে আসলে কিন্তু বলে দেব। তো হয় না, ছোটবেলা থেকে বাবাকে একটু অন্যভাবে তৈরি করা, দেখে কিন্তু সন্তানরা অনেক সময় বড় হয়। সেটা হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু এটা খুব চর্চাটা খুব ক্ষতিকর একটা চর্চা আর কি। তো সেটাও ভেবে দেখা দরকার। আমার মনে হয় যে বাবা আরেকটু ছেলের কাছাকাছি যাওয়া দরকার, ছেলেকে নিয়ে কোথাও বসা দরকার, যে বাবা তুমি করে ফেলেছো, ভুল করে ফেলেছো, এখন সমস্যাটা তো আমাদের সবার হয়ে গেছে, চলো আমরা চিন্তা করি যে কি করে বের করা যায়। মানে একটা আমরা সমাধান হিসেবে একটা বিয়ের যেখানে আরো মানে খরচ আরো বাড়ালাম, এখন একটা বাচ্চাও হয়েছে, বাচ্চারও তো খরচ আছে। তো এইটা বোধহয় আমাদের খুব মানে খুব ভালো একটা চাপের উপরে চাপ হয়ে গেল, ছেলেটা বাড়িয়ে ফেললাম কিনা, এটা এখন তো হয়ে গেছে ঘটনাটা। এটা অন্যদের জন্য একটা লেসন হতে পারে আর কি, যারা অন্যরাও শুনছেন আমাদের কথা। তো যাই হোক, মানে আমি মনে করি যে তুমি যেটা বলে যে একটা মানে নিজেদের মধ্যে একটা বন্ধনটা আরো বাড়ানো প্রয়োজন। একটা ফোন নিয়ে নি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি আমরা। জি, হ্যালো। হ্যাঁ ম্যাডাম, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি নিয়মিত আপনার অনুষ্ঠান দেখি, আপনার অনুষ্ঠানের খুব আন্তরিক ভক্ত আর কি। তো হ্যাঁ, আমি আমার দুই বাচ্চা, বড় ছেলের বয়স হচ্ছে
14 বছর 4 মাস, আর ছোট ছেলে হচ্ছে যাই 11 বছর। বড় ছেলে ক্লাস 10-এ পড়ে, সাম্প্রতিক 10-এ উঠছে আর কি। তো ওর সাম্প্রতিক সময়ে ওর মেজাজ খুব খিটখিটে আমাদের সাথে, মানে বিশেষ করে আমার সাথে, ওর আম্মুর সাথেও, বা এনাদের নানু পরিবারের সবার সাথে, মানে যে কোনো ব্যাপারে কথা বললে, খাওয়া পিনা, ঘুম, গোসল, স্কুল, কোনো ব্যাপারে কথা বললে ও স্বাভাবিকভাবে নেয় না, খুব মেজাজ দেখে, খিটখিটে মেজাজ দেখে, ভালো আচরণ করে না। এমনটা খুব বেশি ছিল না সাম্প্রতিক সময়, গত কয়েক মাস বেশি মানে করতেছি, মনে হয় যে মানে লক্ষ্য করতেছি আর কি। তো ওর আবার আম্মু মানসিকভাবে একটু অসুস্থ, ও দীর্ঘদিন যাবত প্রায় 11 বছর যাবতে অসুস্থ, একজন মনো ডাক্তারের ওষুধ সেবন করে আর কি ওনাকে। এর আগে অবশ্যই আপনার সাথে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে রোগের নাম বলতে চাইছিলেন, আমি ওনারে বলছিলাম, আমি কিন্তু ডাক্তারের নামটা দিছিলে SCHI। না না না, ডাক্তার, হ্যাঁ সরি, ডাক্তার যে রোগের নামটা বলেছেন সেটা বলা হচ্ছে, তাই তো? জি, SCHIZO ডাক্তার, আসলে স্পষ্ট ডাক্তারের লেখাটা আমি ক্লিয়ার বুঝতে পারছি, মানে এটা যেটুকু বোঝা যাচ্ছে স্কিজোফ্রেনিয়া মনে হচ্ছে। জি, অর্থাৎ ওর আম্মুর বর্তমান সমস্যা, এক সময় আছিল অস্থিরতা, ও মানে আমার বাড়িতে খুব একটা থাকতো না, ও না বলি সবাই জোর করি, লুকোচুরি করি বাবার বাড়িতে চলে যেত, পরে আবার আসতো, আবার চলে যেত, স্থিরতা ছিল না। সাম্প্রতিক সময় ওর আম্মুর সমস্যা হচ্ছে যায় ও গায়ে দিয়ে আওয়াজ আসে, সন্দেহ করে আর কি, মনে হয় যে বাইরে থেকে কেউ ওর সমালোচনা করতেছে, এমন মানে এমন সমস্যা ফিল করে। আমি 11 বছর যাবতে চিকিৎসা করতেছি, কিন্তু পুরোপুরি সমাধান করতে পারিনি কিন্তু। আচ্ছা, তো ওষুধ খাচ্ছে 11 বছর ধরে, ওষুধ খাচ্ছে 11 বছর যাবতে ওষুধ খাচ্ছে। এর আগে পুরোপুরি সুস্থ ছিল, তারপর যেটুকু ছিল মোটামুটি ভালো ছিল, মানে চলার মতো, অত সমস্যা হতো না। কিন্তু 11 বছর যাবতে সমস্যা, কিন্তু ওষুধও সেবন চলতেছে। কিন্তু এখন ওই ছেলেরা, আমিও লম্বা সময় ডিউটি করি, আমি ব্যবসার সাথে সম্পৃক্ত, লম্বা সময় ডিউটি, এরপরেও আসলে আমি একটু পরিপাটি চেষ্টা করি অন্তত, মানে আমিও হেল্প করার জন্য পারিবারিক ভাবে। কিন্তু সাম্প্রতিক সময়ে আমি আমার পার্সোনাল একটা বিষয় বলি, আমি ওই ডাক্তার বলছেন যে আসলে ওনার কাছ থেকে আপনি স্বাভাবিক সবকিছু আশা করতে পারেন না, উনি পুরোপুরি সুস্থ না, এবং ওনার কাছ থেকে আপনি যেভাবে চাচ্ছেন এভাবে মানে পাবেন না সবকিছু, মানে তার মানসিক বা পারিবারিক কাজকর্ম সবকিছু, মানে যত্ন দায়িত্ব, মানে এগুলা সম্পর্কে বলছিলেন আর কি। তো আমি সব করে ওনারে বলছি আর কি, আমি তো এভাবে মানসিক ভাবে আমি নিজেও বিপর্যস্ত হচ্ছি, আমি কি দ্বিতীয় কোনো অপশনে যেতে পারি কিনা। তো ডাক্তার বলছে যেটা আপনার একান্ত ব্যাপার। তো সাম্প্রতিক সময়ে আমি একটু মানে এই ব্যাপারে একটু সিদ্ধান্ত নিয়েছি পারিবারিক ভাবে, বলছি একটু প্রপোজ করার পরে, মানে ছেলেও কোনোভাবে, বা ছেলের খালা বা নানু ওরাও একটু ওরে পুশ করছে আর কি, হয়তো নেগেটিভ ভাবে হয়তো কোনো বা ছেলেও জানছে, জানার পরে আমি হই নাই, সম্পৃক্ত হই নাই, তবে একটু আওয়াজ দিছিলাম আর কি। এরপর থেকে মনে হয় যে আরো বেশি মনে হয় যে একটু মানে ও একটু ট্রমা ফিল করতেছে, আমার কাছ থেকে একটু দূরে সরে যাচ্ছে মনে হয়, একটু নয় অনেকখানি আমার কাছে, মানে স্ত্রী দূরে সরে যাচ্ছেন, মানে আমার কাছে আসতেছে না, বা আমার সাথে মানে দেখলে আসতেছে আর কি, কিন্তু অত গুরুত্ব দিয়ে আসতেছে না, মনে হয় যে আমাকে খুব একটু কম গুরুত্ব দিচ্ছে মনে হয় যে। মানে স্ত্রীর কথা বলা হচ্ছে তো না, স্ত্রী একটু সরে গেছে, আমি মানে আরেকটা সম্পর্ক, এটা কার কথা বলা হচ্ছে, কে সরে যাচ্ছে, ছেলে না স্ত্রী? ছেলে কথাটা জানার পর থেকে বাবাকে একটু অ্যাভয়েড করছে, আর এমনি পুরো ফ্যামিলির সাথে, ওর আম্মু, আমি বা ওর নানু বা এনাদের যারা আছে, আমরা ফ্যামিলিতে ওরাই, আর অন্যরা যারা আছে ওরা কাছাকাছি খুব একটা আসার সুযোগ হয় না খুব একটা। আমি ওর নানু আসে, আগে আসতো না, সাম্প্রতিক সময় এটা আমার ওই বিয়ের প্রস্তাব দেওয়ার পরে ও একটু আসে, আগে মেয়ের প্রতি অত দায়িত্ব পালন করতেন না, কিন্তু ওই মেয়ে আরো 2জন মেয়ে আছে ওনাদেরকে দেখতে। কিন্তু সাম্প্রতিক সময় ওই যে আমি দ্বিতীয় যখন বিয়ে নিয়ে একটু আলোচনা করতেছিলাম, তখন একটু কাছাকাছি আসেন, আর ওই আমার ওয়াইফ আর আমার 2 ছেলে আছে। এটা কি ওয়াইফ ওই কথাটা শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, ওয়াইফ শুনেছে, কিন্তু ওয়াইফে খুব বেশি না, ওয়াইফ খুব একটা এফেক্টেড হয়নি, যেহেতু মানে ওয়াইফ মুখ থেকে হাসতেছে, কিন্তু ওয়াইফ
শুনছে, কিন্তু ও আসলে মেন্টালি ও তো আসলে অত শার্প না, কিন্তু খুব শার্প না। তবে আমার প্রতি আমরা দায়িত্বশীল আছে, তবে অত শার্প না, মানে আজকে কি ব্যাপার এটা ভালোভাবে বলতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। ও কি বিয়ের পর থেকে অসুস্থ হয়ে পড়েছে নাকি বিয়ের আগের থেকে ছিল কিছু অসুস্থতা? বিয়ের আগে একটু হাসাহাসি করতো, মানে ইয়া করতো, মানে অতিরিক্ত দায়িত্ববোধ ছিল না, মনে হয় যে অতি আদরে হয়েছে নাকি জানি না, তবে একটা মানুষের একটা পরিপূর্ণ দায়িত্ববোধ ছিল না, একটু মানে হেয়ালি পড়া, একটু অলস টাইপের ছিল। খাওয়া দাওয়া, খাওয়া ঘুমের প্রতি আকর্ষণ বেশি, অন্য দায়িত্বের প্রতি অত দায়িত্বশীল বা যত্নবান ছিলেন না। কিন্তু দুটো সন্তানও তো উনি জন্ম দিয়েছেন, তো সেগুলো উনি ঠিক মতোই যত্ন করতে পেরেছেন সন্তানদেরকে? পাচ্ছেন মোটামুটি, পারেন নাই এমন তারা। তারপরে আমরা হেল্প করছি, তারপরে যত ফ্যামিলি ছিল ফ্যামিলির যত সাপোর্ট পাইছেন অনেকখানি। আর বিয়েটা কি পারিবারিক ভাবে হয়েছে? জি, ও আমার আবার রিলেটিভ, ও আমার মামাতো বোন। এখন আপন মামাতো বোন? আপন মামাতো বোন। তবে আমার একটু ইচ্ছে খুব বেশি ছিল না। আমার আমি নানুর বাড়িতে বড়, আমার নানুর ইচ্ছে, নানু খুব ভালো, আমাদের খুব পছন্দ করতেন, ছেলেদের থেকেও বেশি পছন্দ করতেন, তখন ভালোবাসতেন, দায়িত্বশীল ছিলেন আমার প্রতি। কিন্তু নানুর ইচ্ছেতে, ওই নানুর প্রতি একটু আমরা দুর্বল ছিলাম, নানুর ইচ্ছেতে আসলে আচ্ছা আচ্ছা। একটা কথা মাঝখানে শুনলাম যে আমি খুব পরিপাটি, পরিপাটি কথাটা একটু মনে হলো একটু জানার চেষ্টা করি, এটা পরিপাটি বলতে কি মিন করা? পরিপাটি বলতে আমি সবসময় একটু পরিচ্ছন্ন, গোছানো, একটু সবকিছু মানে একটু নিয়ম শৃঙ্খলার পছন্দ করি আর কি। কিন্তু একটু যদি অগোছালো কিছু থাকে তখন বিরক্ত লাগে? লাগে। আমি রাগ উঠে যায় কি? আমার কথা বলছেন না? হ্যাঁ, রাগ উঠলেও অত দেখাই না, কারণ আলহামদুলিল্লাহ আমার বেশ ধৈর্য আছে। কিন্তু যেমন আমি ঘর ঝাড়ু, প্রত্যেকটি ঘর ঝাড়ুটা আমি নিজে দিয়ে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি। মানে একবার ঘর ঝাড়ু দেওয়া হচ্ছে আবার নিজে দেওয়া হচ্ছে? আমি দিই, হ্যাঁ। আবার ঘরে ময়লা দেখি, আমি একটু যে কোনো জিনিস একটু মানে গোছানো দেখতে পছন্দ করি, একটু গোছানো। একটু যদি দেখা গেল যে যেটা যেভাবে রাখা ছিল ওভাবে রাখা নাই, একটা স্যান্ডেল উল্টো করে রাখা, সেটা অস্বস্তি তৈরি করে ভেতরে আমার মধ্যে। জি, অনেকখানি তৈরি করে, কারণ ও একটা কাজ 5 মিনিটে করা যাবে, কিন্তু এই কাজটা ও 8 ঘন্টা লাগায়। যেমন একটা কাজ মানে সেটা আলাদা জিনিস, কিন্তু অগোছালো দেখা বা অপরিচ্ছন্ন দেখাটা একটু কষ্ট, দেখলে একটু অসুবিধা হয়। আমাকে বেশ কষ্ট দেয়। জি, তো একটু খুঁতখুঁতানি কাজ করে আর কি, তাই তো? জি, আমার কষ্ট দেয়। আর দ্বিতীয়ত যে আসলে ও থেকে তো মনে করেন হাসি আনন্দ, একদম স্ত্রী হিসেবে স্ত্রীর কাছ থেকে স্বামী যতটুকু রেফারেন্স যায়, যে একটা ফ্রেন্ডশিপ বা কথাবার্তা আলোচনা কোনো কিছু পাওয়ার সুযোগ থাকে না, কারণ ও ওইভাবে বলতে পারে না, বলার সুযোগ না, ওটা বুঝতে পারছি। মানে যদি স্ত্রী যে রোগটার কথা বলা হচ্ছে সেটা, সেই রোগ যদি হয়ে থাকে সেটা আসলে কঠিন একটা রোগ, মানে কঠিন মানে সেটা একটা হলে একটু সাফার বেশি করে মানুষ। একটু লাইনে থাকতে হবে, কারো কোনো প্রশ্ন থাকতে তাড়াতাড়ি করো, আমাদের সময় নেই এখন। না মানে উনি আমাদের কাছে কি ধরনের প্রশ্ন আছে? না, প্রশ্ন না। আচ্ছা, তোমারও কোনো প্রশ্ন নেই? হ্যাঁ, আমরা আলোচনা করতে পারি তাহলে। আমাদের সবার সহমর্মিতা রইল। আজকের বিষয়টা হচ্ছে যে ছেলেটির সাথে যে একটু দূরত্ব হয়েছে সেটাই প্রশ্ন, তাই তো? যে ছেলেটি ক্লাস, দুইটা প্রশ্ন আমার। ছেলেটার সাথে দূরত্ব আগে দূরত্ব হয়েছে এটা, আর দ্বিতীয়ত আমি এখন কি করতে পারি, এই পর্যায়ে আমার কি করণীয়, বা আমি কিভাবে ভালো দেখতে পারি। আচ্ছা, মানে দ্বিতীয় অপশনে যাব কিনা সেরকম একটা প্রশ্ন আছে কি? ওকে, সেটা একটু উজ্জ্ব প্রশ্ন মনে হচ্ছে। ঠিক আছে, আমাদের অতিথিরা আলোচনা করবে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমরা আলোচনা করছি, আমাদের আলোচনা শুনলে ভালো হয়। বুশরা। জি আপা, বিষয়টা একদম আপনি যে জায়গাটা আর কি প্রশ্ন করছিলেন, তো ওখান থেকে মনে হচ্ছে যে ছেলে এমনিতেই, যে ছেলের বিষয়টা যদি বলি, ছেলে এই বয়সটাতে পড়েছে, তার এখন কিন্তু এমনিতে একটু দূরে সেন্সিটিভ বয়স, যে একটু দূরে থাকে, সংবেদনশীল বয়স, তো একটু দূরে থাকতে চায়, একা থাকতে চায়। হ্যাঁ, এই বিষয়টা আছে। আর সাথে যদি আমি ওই জায়গাটাও, যে দ্বিতীয় যে সম্পর্কটা করতে চাচ্ছেন, ওই জায়গা থেকেও তার একটা খারাপ লাগা থাকতে পারে। ওইখান থেকে মানে পছন্দ করছি না, ছেলেটা পছন্দ করছে না, যে বাবা ওটা থেকে হয়তো একটু বিষণ্ণ বোধ করছে, যার কারণে বাবার প্রতি অভিমান থাকতে পারে। সেই জায়গা থেকে সেটা স্বাভাবিক এটা, কিন্তু ওখান থেকেও হতে পারে দূরত্বটা, বা আমার কাছে এটুকু মনে হলো আর কি।
আর আরেকটা লাস্টে আপনি যেটা মানে ওনার বিষয়গুলো যেরকম দেখছিলেন ওখান থেকে মনে হচ্ছে যে একটুখানি ওনারও একটু পরিপাটি হওয়ার একটু ইয়ে আছে, একটু পরিবারের মধ্যে মামাতো বোন তো আপন মামাতো বোনকে বিয়ে করেছে, সো এই ধরনের ব্যাপারগুলো কিন্তু জিনগতভাবেও চলে আসে। তো আমি দেখছিলাম যে স্ত্রী একটা রোগে ভুগছেন, যেটা একটু বেশ মানসিক রোগ হিসাবে এটা একটু চিন্তার বিষয়। আর এখন ভদ্রলোক নিজে পরিপাটি কথাটা বলাতে আমার ভাবছিলাম যে একটু ওসিডির কোনো কিছু আছে কিনা, মানে কিছু লক্ষণ আছে কিনা। তো সেটা থেকে মানে হয় না যে ওটাও কিন্তু রাগ তৈরি করে। এখন একটা নবম শ্রেণীতে পড়া ছেলে, ক্লাস 9-এ বললো না নাকি, হ্যাঁ, তার কিন্তু একটা বয়ঃসন্ধিকাল। এখন বাবাও যদি একটু রাগ করে ফেলেন, যেহেতু তার একটু পরিপাটির বেশি অভ্যাস আছে, তারা একটু রেগে যায় অনেক ওলট পালট কিছু দেখলে, নিজেই ঝাড়ু দিচ্ছে, নিজেই কষ্ট করছে, সেখান থেকে একটা ক্লান্তিও তো আসে, বাইরে থেকে কাজ করে এসছে, সেখান থেকেও ছেলের সাথে কথা কাটাকাটি হয়ে যাওয়া স্বাভাবিক। আর ছেলের কিন্তু মায়ের সাথেও দেখা যাচ্ছে মা অসুস্থ থাকার কারণে ওর যে পরিমাণ লাভ কেয়ার দরকার সেটাও হয়তো বা সে পায় না। হ্যাঁ, তো এখানে কি প্রফেশনাল হেল্পের? অবশ্যই এখানে আমি বলবো যে মা তো নিচ্ছেই, ছেলের জন্য নিতে পারেন, এবং উনি শুধু সাইকিয়াট্রিস্টের হেল্প নিচ্ছে, কোনো সাইকোথেরাপি হচ্ছে না। সাইকোথেরাপি অবশ্যই লাগবে, ছেলের জন্য লাগবে। এবং হচ্ছে লাস্টলি যেটা মনে হলো যে উনিও যদি বসেন, উনারও বসা দরকার আসলে, কাউন্সিলিং বা সাইকোথেরাপিস্ট যারা প্রশিক্ষণপ্রাপ্ত কারো কাছে গেলে শুধু ওষুধের সাহায্য না নিয়ে একটু সবারই যাতে সাহায্যটা হয়, গোটা পরিবারেরই আমার মনে হচ্ছে সহায়তা দরকার, কাউন্সিলিং এর সেবাটা তারা যেতে পারেন আর কি, সে খুব প্রয়োজন মনে হলো আমার কাছে। আমার যেটা কনসার্ন ছেলে দুটোকে নিয়ে, আমরা অনেক সময় বলি যে মানসিক অসুস্থতার বেশ কিছু ফ্যাক্টর কিন্তু থাকে, বায়ো বলে, সাইকো অ্যান্ড সোশ্যাল। বাবা মার, আপনি যেভাবে বলেছেন বাবারও কিছু সাইকোলজিক্যাল মোটামুটি একদম যে মাইল্ড সেটা না, মডারেট বা সিভিয়ার আছে, মারও আছে। ছেলের এই সময় আমরা বলি অনেক সময় আছে তার মেজাজ মর্জির এই বিষয়গুলো যদি আমরা একটু ভালোভাবে মেনটেন করতে না পারি, ওর অনেক বিষয় আরো ভালনারেবল হতে পারে আর একটু পরে গিয়ে। মানে তার কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর যে মাও মানসিক রোগে ভুগছেন, বাবারও ওসিডি ফিচার রয়েছে। উনি সেকেন্ড ম্যারেজের কথা যাই ভাবুক না কেন, ছেলের বেটারমেন্টের জন্য অন্তত পক্ষে তার এই বিষয়টাকে ভালোভাবে হ্যান্ডেল করার জন্য উনি যদি নিজেও সেভাবে বিষয়টা বুঝতে পারছেন না, প্রফেশনাল হেল্পটা এখানে হেল্প করবে, ছেলেটাকেও হেল্প করবে, কারণ তা না হলে একসময় এই তার অস্থিরতা অন্যদিকে টার্ন করতে পারে। আমরা বলি যেহেতু রিস্ক ফ্যাক্টর রয়েছে। আরেকটাকে যেটা আমরা বলি যে বাবা রোল হিসাবে যতটা না এখানে চ্যালেঞ্জ ফিল করছেন, হাজবেন্ড রোল হিসাবেও কিন্তু তার একটা চ্যালেঞ্জ রয়েছে। তো আমরা অনেক সময় বলি না কেয়ার ফর কেয়ার গিভার, মানে উনি এই ধরনের একজন মানুষের সাথে তার জীবনটাকে অতিবাহিত করতে গিয়ে অনেক সময় নিজেই অনেক প্রাণশক্তির ক্ষয় হয়ে যাবে, যেটার জন্য উনি কিন্তু নিজেও প্রেশার ফিল করবে। এবং একই সাথে দুটো বাচ্চা 11 এবং 14 বছর, বাবার রোলটা প্লে করতে গিয়ে কিন্তু ওনার অনেক ধরনের ডিফিকাল্টি তৈরি হবে। ফলে উনার মানসিক শক্তিটাকে আরো অনেক বেশি এই ফ্যামিলিকে মেনটেন করতে গিয়ে উনি আবার নতুন চিন্তা করছে আরেকটা, সেটা কিন্তু আরেকটা অনেক সময় আমরা ভাবি যে এটাকে সাপোর্ট হবে, অনেক সময় কিন্তু হিতের বিপরীত হতে পারে। অনেক সময় আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা থেকে বলছি। তাহলে সবগুলো বিষয় নিয়ে উনি যদি একটা, মানে অনেক সময় আমরা ভাবছি এটা করে না করে এটা করলে বোধহয় আমি মুক্ত পাবো, কিন্তু সেখানে কিন্তু আরেকটা চ্যালেঞ্জ আসবে, কারণ অন্য একটা মানুষকে সংসারে নিয়ে আসলে, এবং এখানে দুটো বাচ্চা তারা কিন্তু একদম ছোটও না আবার একদম বড়ও না, 11-14, তাদেরকে সাপোর্টের জন্য উনি সেনসিটিভ আছে। তো এই জিনিসগুলো ম্যানেজমেন্টের বিষয়টা যদি উনি একটা থেরাপিউটিক প্রসেসে যুক্ত হয়ে, আমরা এটাকে বলি না অনেক সময় যে আমরা সাইকো এডুকেশন বলি যদিও, মানে একটু বিজ্ঞান ভিত্তিক বিষয়গুলোকে বুঝতে পারলে ওনার পরবর্তী ডিসিশনটা উনি যেটা ভাবছেন এটা নিতেও কিন্তু হেল্প করবে, যে আমি আসলে যাবো কি যাবো না, এই ধরনের বিষয়গুলো উনি, কারণ এখন চ্যালেঞ্জ ফিল করলে ভাবছে আরেকজন মানুষ আসলে বোধহয় সব ঠিক হয়ে যাবে। বাট আমরা একটু আগেও দেখেছি বাবা লোন করতে বাচ্চা ভালো বিয়ে করায় ফেলছে, বাট কি হলো, মানে আরেকটা বার্ডেন। তাই আমি বলবো এই একটা গঠনমূলক প্রসেসের মধ্যে দিয়ে যায় যদি, তাহলে উনি অনেকগুলো ধারণা সম্পর্কে আরো বেশি হবে, এবং নিজের এই ভালনারেবিলিটি বা এই সাফার যেটা করছে আসলে কষ্টের, ওনার নিজের ভালনারেবিলিটি আছে, ওয়াইফের এই রোগ এটা রয়েছে, কিন্তু এটার জন্য আসলে আমরা কাউকে দায়ী না করি, বরং এই বোঝাপড়াটার জন্য প্রফেশনাল হেল্পটা সবার জন্য এখানে অনেক বেশি হেল্প করবে বলে। সেটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 4 তলা এবং 5 তলায় যে দুটো সেন্টার আছে,
কলা ভবনে, সেখানে যেতে পারে। আমাদের একটু, আমরা তো বলি নিতে, কিন্তু কোথায় যাবে সেটা একটা অসুবিধা আছে। সো আমাদের সময় শেষ করতে হবে, শেষ ঘন্টা বেজে গেছে। দুজনকে অসংখ্য ধন্যবাদ, আবারও দেখা হবে সামনে আশা করছি। আর সুপ্রিয় দর্শক, বিদায় নেবার একদম সময় হয়ে গেছে। আমরা আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে যে কাছের মানুষের সাথে আমরা মানে তর্কে জড়িয়ে পড়বো কিনা, মানে তর্কের ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বো কিনা। আমরা অনেক সময় তর্কে জড়িয়ে পড়ে খুব একটা বড় ধরনের অসুবিধা তৈরি করি। সো আমরা এরকম একটা মানে মানসিক একটা বিতর্কে, মানসিকতার জায়গা থেকে কোনো বিতর্কে যখন জড়িয়ে পড়ছি, তখন অনেক রকম আরও কমপ্লিকেশন তৈরি হয়। তো আমরা তাদের সাথে আমাদের বিতর্কে জড়িয়ে পড়া উচিত কিনা, তো সেটা আমরা আলোচনা করব আগামীতে। ছোট করে সাবজেক্টটা দেওয়া হয়েছে, আমরা একটু বিস্তারিত আলোচনা করতে পারবো আশা করছি। সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।